সময়টা ১৭০০ শতকের দিকে। পর্তুগিজ সেনারা ভারত আক্রমণ করে। এ সময় সেই রাজ্যের রাজগায়ক এবং তার সহযোগী প্রাসাদ থেকে পালিয়ে গভীর এক বনে আশ্রয় নেয়। এই বনেই থাকত এক অপরূপ সুন্দরী নারীরূপী পিশাচ, যে তার মায়াবী রূপ দিয়ে মানুষকে মোহগ্রস্ত করে তার শিকারে পরিণত করত। বন্ধুরা, কথা বলছিলাম ২০২৪ সালে রিলিজ হওয়া মাস্টারপিস তামিল হরর থ্রিলার মুভি ব্রহ্মায়ুগাম নিয়ে, যেখানে প্রতিটি পদে পদে রয়েছে মারাত্মক সব টুইস্ট। এই গভীর বনের রহস্যময় পরিবেশের মধ্যেই শুরু হয় আসল গল্প। গভীর রাতে রাজগায়ক এবং তার সহযোগী জঙ্গলের মধ্যে পৌঁছালে অন্ধকার যেন সবকিছু ঢেকে ফেলে। তারা বুঝতে পারে নদী পার হওয়া এখন অসম্ভব। এই রাতটা তাদেরকে জঙ্গলেই কাটাতে হবে। চারিদিকে অন্ধকার, কোনো পাখির ডাক নেই, শুধু শোনা যাচ্ছে বনের গভীরতা থেকে ভেসে আসা অজানা সব আওয়াজ। এসবের মধ্যেই তার সহযোগী হঠাৎ জঙ্গলের মধ্যে কি একটা যেন দেখতে পায়। জঙ্গলের বিশাল গাছের দিকে সে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মনে হয় যেন কিছু একটা তার দিকে তাকিয়ে আছে। এ সময় সেই বিশাল বটগাছের শিকড়ের পিছে থেকে আস্তে আস্তে করে বেরিয়ে আসে সেই নারীরূপী অপরূপ সুন্দরী পিশাচ। এ সময় রাজগায়ক তার সহযোগীর পাশে দাঁড়িয়ে দেখতে পায় এরই মধ্যে তার সহযোগী পিশাচের মায়ায় বশ হয়ে গেছে। কিছুতেই তার সহযোগীকে এই মায়া থেকে সে বের করতে পারে না। এ সময় রাজগায়ক থেবান সেখান থেকে পালিয়ে যায়, আর সেই পিশাচ তার সহযোগীকে জঙ্গলের আরো গভীর থেকে গভীরে নিয়ে যেতে থাকে। একসময় সেই পিশাচ একটা বট গাছের নিচে বসে কোরাকে কাছে আসার জন্য প্রলোভন দেয়, আর কাছে যেতেই কোরাকে সেখানেই মেরে ফেলে। সেদিন রাতে থেবান একটা বিশাল পাথরের নিচে ঘুমিয়ে থাকে। পরদিন সকালে ঘুম থেকে উঠে থেবান নদীর পানিতে হাত মুখ ধুয়ে নেয়, আর তারপর খাবারের খোঁজে সে জঙ্গলের মধ্যে চলে যায়। ঘুরতে ঘুরতে একটা সময় সে একটা পুরনো বাংলো বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়িটার প্রধান ফটকটা ভাঙা, চারিদিকে জংলি ঘাসে বাড়িটা ঢেকে আছে। দেখে মনে হয় বহুদিন এখানে কেউ থাকে না। একটু খুঁজতেই সে একটা নারিকেল পড়ে পায়। এটা তুলে সে খেতে থাকে। এমন সময় পেছন থেকে কেউ একজন জিজ্ঞাসা করে, কে ওখানে? এ সময় থেবান বলে রাতের বেলা সে নদী পার হতে পারেনি, তাই ভুল করে সে এখানে চলে এসেছে, আর আশেপাশে কাউকে না দেখে এখান থেকে সে নারিকেলটা নিয়েছে। লোকটা বলে, আশেপাশে কাউকে দেখতে পাওনি তাই ভেবেছ চুরি করে পালিয়ে যাবে? এ সময় থেবান লোকটার কাছে ক্ষমা চায়। তাদের এসব কথাবার্তা শুনে বাংলোর ভেতর থেকে ভারী গলায় কেউ একজন জিজ্ঞেস করে, কে এসেছে? তখন লোকটা দরজার বাইরে থেকে জানায় একজন পথিক ভুল করে চলে এসেছে। এটা শুনে ষাটোর্ধ্ব এক লোক লাঠিতে ভর দিয়ে খড়ম পায়ে বাইরে বেরিয়ে আসে। বোঝা যায় এই লোকটাই বাংলোর মালিক, কড্ডুমান পট্টি। থেবানকে দেখে মালিক বলে, অনেকদিন পর নতুন অতিথি আসা ভালো সময়ের লক্ষণ, তোমাকে বাংলোতে স্বাগতম। এ সময় মালিক চেয়ারে বসলে কর্মচারী তার জন্য পান বানাতে থাকে, কিন্তু থেবান মালিকের সাথে চোখে চোখ মেলাতে পারে না। কড্ডুমান পট্টি গভীর কণ্ঠে তাকে জিজ্ঞাসা করে, তুমি কে, আর এখানে কিভাবে আসলে? থেবান বলে, সে রাজগায়ক। পর্তুগিজরা তাদের রাজ্য আক্রমণ করলে তাদের রাজার পতন ঘটে। এ সময় সে যান বাঁচাতে প্রাসাদ থেকে পালিয়ে জঙ্গলে চলে আসে, আর ভুল করে এই বাংলোতে প্রবেশ করে। কড্ডুমান পট্টি ঠোঁটে এক রহস্যময় হাসি এনে বলে, তুমি নিশ্চয় পমুনি পানানারের বংশধর, তাই তো? হ্যাঁ সূচক উত্তর দিলে থেবানকে তার দিকে তাকাতে বলে। থেবান তাকালে কড্ডুমান পট্টি এক বিকট বিশ্রী হাসি দিয়ে জিজ্ঞাসা করে, মাণিক্য চরিতম গাইতে পারো? থেবান বলে, প্রাসাদে এটা সে রোজই গাইত, কিন্তু কর্মচারী বলে সে মিথ্যা বলছে। সে যদি রাজগায়কই হয় তাহলে তার বাদ্যযন্ত্র কোথায়? তখন থেবান বলে সে পালানোর সময় সেটা হারিয়ে ফেলেছে। কড্ডুমান পট্টি থেবানকে গান গাইতে আদেশ করে। থেবান গান গাইতে শুরু করে। তখন পানের পিক ফেলার জন্য কর্মচারী পাত্র এগিয়ে দিলে পাত্রে না ফেলে ইচ্ছাকৃতভাবে কড্ডুমান পট্টি থুতু ফেলে দেয় কর্মচারীর গায়ে, আর বলে, নিচু জাতের কর্মচারী সঙ্গীতের কি বুঝে? কড্ডুমান পট্টির থেবানের গান অনেক ভালো লেগে যায়, তাই তাকে সে বলে, তুমি এখানে থেকে যেতে পারো, মাঝে মাঝে আমার জন্য গান গাইবে।
তখন থেভান বলে তাকে যেতেই হবে। এই কথা শুনেই কডুমান পট্টি অনেক রেগে যায়। সে বলে, সহায়তা অস্বীকার করা বেয়াদবির লক্ষণ। কডুমান পট্টি যখন কিছু চায় কেউ অস্বীকার করে না। কর্মচারীকে এই কথা থেভানকে বুঝিয়ে দিতে বলে। এক প্রকার বাধ্য হয়ে তাকে রাজি হতে হয়। কর্মচারীকে নতুন অতিথির জন্য গুদাম ঘরের পাশের রুমটা দেখিয়ে দিতে বলে কডুমান পট্টি। বাড়ির ভেতরে প্রবেশ করলে থেভান দেখতে পায় এত বড় বাড়িতে কর্মচারী আর মালিক ব্যতীত কেউ নেই। বাড়ির ভেতরে চারিদিকে মাকড়সার জাল আর ঘন জঙ্গলি ঘাস, যেন এক গা ছমছমে অবস্থা। মনে হচ্ছে এখানে মানুষ থাকে না। বাড়িতে প্রতিটা রুম একই রকম। একসময় বাড়িটার দক্ষিণ ভাগের একটা দরজার সামনে আসলে দেখা যায় বাড়িটা বাইরে থেকে যতটা না বড়, ভেতরে যেন তার থেকেও বেশি বিস্তৃত। এ সময় বাড়ির উপরের অংশ থেকে শিকলের আওয়াজ পাওয়া যায়। মনে হয় যেন কাউকে পায়ে শিকল পরিয়ে বেঁধে রাখা হয়েছে। তখন কর্মচারী বলে, বাংলোর অনেক রুম বহু বছর ধরে বন্ধ, এমন অনেক আওয়াজ পাওয়া যাবে। এগুলোতে গুরুত্ব দেওয়ার দরকার নেই। বাইরে থেকে এই রুমে আসার এই একটাই রাস্তা আছে, আশেপাশে যেন সে না যায়। থেভানকে তার ঘর দেখিয়ে আসার সময় কর্মচারী আবার তাকে বলে, এখানে একসময় এক কবিরাজ থাকত। বাংলার দক্ষিণ ভাগে যাওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি, তাই সে যেন সাবধান থাকে। সেদিন রাতে থেভান মালিককে গান শোনায়। তখন রাতের খাবার খেতে পেয়ে থেভান সৃষ্টিকর্তার শুকরিয়া করলে কডুমান পট্টি রেগে যায়। সে বলে, এই খাবার তো আমি তোমাকে দিয়েছি, তুমি সৃষ্টিকর্তার গুণগান গাইছো কেন? মালিককে শান্ত করতে মাণিক্য চরিতমের বাকি অংশ শোনাতে চাইলে কডুমান পট্টি আরও রেগে যায়। তখন দেখা যায় সে বাড়ির কর্মচারী একটা বাটিতে খাবার নিয়ে বাড়ির উপরের অংশে কাকে যেন দিতে যায়। রাতে থেভান প্রকৃতির ডাকে সাড়া দিতে জঙ্গলে গেলে মশালের আলোতে সে দেখতে পায় তার থেকে একটু সামনেই অসংখ্য কবর। ভয় পেয়ে থেভান সেখান থেকে কাজ না সেরেই বাংলোতে চলে আসে। পরদিন সকালে থেভানের ঘুম ভাঙে পাশার গুটির শব্দে। বাইরে বের হয়ে আসলে থেভান দেখতে পায় বারান্দায় বসে মালিক একা একা পাশা খেলছে। তখন থেভানকে কডুমান পট্টি পাশা খেলতে বললে থেভান রাজি হয়ে যায়। মালিক বলে, তোমাকে এই খেলা শুরুর আগে দামি কিছু খেলাতে লাগাতে হবে। থেভান বলে, তার কাছে তো এই একটা ধুতি ছাড়া এখন খেলাতে লাগানোর মতো দামি কিছুই নেই। মালিক বলে, তোমার কাছে আছে, আর এটা সবসময়ই ছিল, কিন্তু তুমি বোঝনি। থেভান বলে সে এখনো বুঝতে পারেনি। তখন কডুমান পট্টি বলে, তোমার সময়, তুমি যদি খেলায় যেত তাহলে তুমি যেতে পারো, আর যদি তুমি হেরে যাও তোমাকে চিরদিনের জন্য এই বাংলোতে থেকে যেতে হবে। তখন থেভান ভয় পেয়ে খেলা ছেড়ে উঠে যেতে চাইলে কডুমান পট্টি ছলনা করে খেলা আরম্ভ করে দেয়। খেলার এক পর্যায়ে মালিকের সর্বশেষ দানে যদি 12 পড়ে তাহলে থেভানের পরাজয় হবে, আর তাকে এই বাড়িতে চিরকালের জন্য থেকে যেতে হবে। কিন্তু মালিকের সর্বশেষ দানে 12 পড়ে না। তখন কডুমান পট্টি তার কালো জাদু দিয়ে গুটি পাল্টে দেয় আর বিশ্রীভাবে হাসতে থাকে। থেভান সেখান থেকে উঠে রান্নাঘরে চলে আসে। তখন সেই কর্মচারী বলে, তাহলে তোমাকে এখন গান গাওয়ার সাথে সাথে পাশাও খেলতে হবে? থেভান বলে তার ভাগ্য অনেক ভালো যে মালিকের মতন একজন মহান ব্রাহ্মণের সান্নিধ্য পেয়েছে সে। তখন কর্মচারী হাসতে থাকে আর বলে, বাইরে থেকে যেটা দেখো সেটা সত্যি না, সে একজন কপট, তাকে বিশ্বাস করো না। থেভান বলে, মালিকের সম্বন্ধে বাজে কথা বলবেন না, সে শুনলে অনেক খারাপ হয়ে যাবে। তখন কর্মচারী বলে, আমাকে এখন তোমার মতন এক নিচু জাতির লোক জ্ঞান দিবে? এভাবে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে সেখান থেকে থেভান চলে যায়। সেদিন রাতে মালিক আর থেভান খেতে বসলে কডুমান পট্টি বলে, রাতে খাওয়ার পর তোমার গান শুনবো, এখন ভালো করে খেয়ে নাও, না হলে তোমার স্বাস্থ্য খারাপ হলে তোমার মা পারু অনেক কষ্ট পাবে। থেভান অবাক হয়ে মালিককে জিজ্ঞাসা করে, কিন্তু মালিক, আমি তো আমার মায়ের কথা কখনো বলিনি। তখন কডুমান পট্টি বলে, তুমি বলেছ তোমার মনে নেই। তখন মনে সন্দেহ থাকলেও থেভান বিষয়টা এড়িয়ে যায়। মালিক তাকে জিজ্ঞাসা করে, তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? কর্মচারীটা কি আমার ব্যাপারে তোমাকে কিছু বলেছে? তখন থেভান মিথ্যে বলে যে কর্মচারী কিছুই বলেনি। এ সময় কডুমান পট্টি বলে, তোমার চেহারার গড়ন এখানে থাকা একটা লোকের সাথে খুব মিলে, প্রচণ্ড চালাক ছিল, আমার অনেক কষ্ট হয় তার কথা ভাবলে। থেভান জিজ্ঞাসা করে, সে এখন কোথায় মালিক? কডুমান পট্টি বলে, রাধুনী তাকে কী সব বলে তার মাথা খারাপ করে দিয়েছিল,
তারপর থেকে তার সান্নিধ্য আমার জন্য অসহনীয় হয়ে ওঠে, তাই আমি তাকে নিজেই হত্যা করেছি। সে এখন ঘরের দক্ষিণ ভাগে শান্তিতে শুয়ে আছে। এটা শুনে থেবানের ভয়ে গলা শুকিয়ে যায়। এ সময় সেই রাঁধুনি ঘরে প্রবেশ করে। তখন মালিক তাকে জিজ্ঞাসা করে, রাতের খাবার কোথায়? রাঁধুনি বলে, 4 বার তো খাবার দিয়ে দেওয়া হয়েছে, এখন রান্নাঘরে কিছু নেই। তখন মালিক রাঁধুনিকে বলে, তোমার এত বড় স্পর্ধা, তুমি অতিথির সামনে আমাকে অপমান করো। এই কথা বলে সে রাগে ফোঁস করতে থাকে। এ সময় বাইরে একটা পেঁচা অদ্ভুত করুণ সুরে ডাকতে থাকে। কুডুমানপট্টি বলে, এই পেঁচার ডাক মৃত্যু ইঙ্গিত করে, তোর কি মৃত্যুর ভয় নেই? রাঁধুনি মালিকের দিকে রেগে তাকিয়ে থাকে। মালিক তাকে চোখ নামাতে বললে রাঁধুনি চোখ নামায় না। তখন কুডুমানপট্টির কালো জাদুর প্রভাবে চারিদিকে সবকিছু কাঁপতে থাকলে রাঁধুনিকে এক টানে নিজের কাছে এনে তার গলা চেপে ধরে। রাঁধুনিকে ছুঁড়ে ফেলে দিলে রাঁধুনি রান্নাঘরে এসে পানি খেতে থাকে। এ সময় থেবান এসে রাঁধুনিকে জিজ্ঞাসা করে, ইনি কে? আমার মায়ের ব্যাপারে সে কি জানে? আমি কালো জাদুকারীদের সম্পর্কে শুনেছি, তারা কোনো রকম অনিষ্ট করতে দ্বিধা করে না। তিনিও কি তাহলে তাদেরই একজন? তখন রাঁধুনি বলে, তাকে চিনতে হলে এই বাংলো বাড়ির ইতিহাস জানতে হবে। রাঁধুনি বলা শুরু করে, আজ থেকে বহু বছর আগে অথর্ববেদ আচার্য চোডালেনপট্টি ঘোর তপস্যা করে দেবী ভারাহিকে আহ্বান করে। দেবী তার তপস্যাতে খুশি হয়ে পট্টিকে একটা জাদুর বাক্স দেয়। ওই বাক্সের ভেতর অশরীরী শক্তিসম্পন্ন এক ছোট্ট পিশাচ ছিল। দেবী ভারাহি বলে এই পিশাচটা তার সমস্ত ইচ্ছা পূরণ করবে, কিন্তু পট্টি পিশাচটাকে বশ করে তার উপর নির্যাতন শুরু করে। একদিন নেশার ঘোরে থাকা চোডালেনপট্টিকে পিশাচটা বলে, পট্টি যদি তার চোখের দিকে তাকায় তাহলে সে নরক দেখতে পাবে। পট্টি তার মুখের দিকে তাকালে পিশাচটা পট্টির রুহু শুষে নিয়ে সেখানেই তাকে মেরে ফেলে। চোডালেনপট্টি থেকে মুক্ত হয়ে এই বাংলোর উপর আধিপত্য বিস্তার করে সেই পিশাচ। একে একে পট্টির পরিবারের সমস্ত সদস্যকে নির্মমভাবে হত্যা করে। এরপর বহু তান্ত্রিক পিশাচটিকে শেষ করার জন্য আসলেও কেউ তাদের জীবন নিয়ে ফিরে যেতে পারেনি। কিন্তু একদিন চোডালেনপট্টির সর্বশেষ বংশধর কুডুমানপট্টি এই বাংলোতে আসে পিশাচটিকে বশ করার জন্য। এ সময় রাজগায়ক বলে সে রাতের বেলা সেই পিশাচটাকে দেখতে পেয়েছিল, যেদিন সে নিষেধ অমান্য করে উপরের ঘরে গিয়েছিল। তখন কর্মচারী বলে, তুমি যদি রাতের বেলা এভাবে ঘুরে বেড়াও তাহলে দক্ষিণ দিকের ওই কবরগুলোর পাশে আমাকে তোমার জন্য একটা গর্ত করতে হবে। এ সময় দেখা যায় কুডুমানপট্টি তার বিশেষ তন্ত্র সাধনার ঘরে মানুষের হাড়গোড় দিয়ে তৈরি একটা ছাই নিজের শরীরে মাখছে। আর এর প্রভাবে গভীর অন্ধকার জঙ্গলের সেই অপরূপ সুন্দরী পিশাচ আকৃষ্ট হয়ে বাংলোর দিকে আসতে থাকে। পিশাচটা সেই তন্ত্র সাধনার ঘরে ঢুকে কুডুমানপট্টির চারপাশে ঘুরতে থাকে। একসময় পিশাচটা কুডুমানপট্টির সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে, আর এটা দেখে ফেলে থেবান। এ সময় সেই সুন্দরী পিশাচ তার দিকে তাকালে সে ভয়ে সেখান থেকে সোজা নিচের রুমে চলে এসে দরজা বন্ধ করে দেয়। পরদিন সকালে ঘুম ভাঙতেই রাজগায়ক সেই কর্মচারীর কাছে এসে বলে তাদেরকে এখনই এখান থেকে পালাতে হবে। কিন্তু কর্মচারী বলে, আমাকে আমার কাজ করতে দাও। কর্মচারীকে রাজি করাতে না পারলে সে একাই রুমে চলে এসে নিজের কাপড় গোছাতে শুরু করে। কিন্তু যেই মুহূর্তে থেবান বের হতে যাবে পট্টি তার পিছনে এসে দাঁড়ায়। থেবান বলে, আমার মা বাড়িতে একা আছে, আমাকে যেতে দিন। পট্টি তাকে বলে, তুমি যেতে পারো, তোমাকে কে আটকে রেখেছে? কিন্তু এত বৃষ্টিতে তুমি যাবে কি করে? এই কথা বলা মাত্রই ভর দুপুরবেলা প্রখর রোদের মধ্যে হঠাৎ কোথায় থেকে যেন মেঘ এসে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। সেদিন রাতের বেলা মালিক রাজগায়ককে বলে, গতবার যে অশুভ সময়ে ওই সুন্দরী পিশাচটা বাংলোতে এসেছিল তারপর থেকে পরবর্তী 3 বছর বিরামহীনভাবে বৃষ্টি হয়েছিল। তখন রাত আর দিনের মধ্যে পার্থক্য করা যেত না। কুডুমানপট্টি বলে, ওই পিশাচটা একটা নর্তকী ছিল, কিন্তু একজন গায়কের গান আর একজন নর্তকীর নাচ তো জানা উচিত। এই গুণ ছাড়া তার পৃথিবীতে বোঝা ছাড়া আর কিছুই না। তখন রাজগায়ক বলে, সঙ্গীত হলো ঈশ্বরের একটি শিল্প, এমন একটি যাত্রা যা মুক্তির দিকে নিয়ে যায়। যে নিজের সংস্কৃতি ভুলে গেছে সে এটা বুঝবে না। কুডুমানপট্টি তখন অট্টহাসি দিয়ে বলে, এটা ব্রহ্মযুগ, উন্মত্ততার যুগ, এক অভিশপ্ত অধ্যায়। কলিযুগের পাপকে ছাড়িয়ে সহিংসতার এক অনন্য যুগ এটা। এ যুগে পূজা অর্চনা অর্থহীন। ঈশ্বরের প্রস্থান ঘটে গেছে, মানে ব্রহ্মযুগের সূচনা হয়েছে।
তাকে যতই ডাকো ঈশ্বর তোমাকে শুনবে না। এ সময় করুমানপট্টি বলে রাজগায়কের সান্নিধ্য এখন তার কাছে অসহনীয় হয়ে উঠছে, তাই আজকে তার আর গান গাওয়ার দরকার নেই। ওই দিন রাতেই কর্মচারী রাজগায়ককে বাংলোর খাদ্যগুদাম ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে থেভানকে সে মদ খেতে দেয়। মদ পান করতে করতে থেভান বলে বাড়িতে তার মা একাই থাকে, সে অনেক পরিশ্রম করে, হয়তো তার মা তার জন্য পথ চেয়ে বসে আছে। তখন সে তার বাম কান দেখিয়ে বলে তাকে তার মা ভালোবেসে কানের একটা বালি বানিয়ে দিয়েছে, হয়তো সে জানেও না আমি আর কোনোদিন ফিরতে পারবো কিনা। সেদিন রাতে ঘুমালে সে সেই ছোট পিশাচটাকে দেখতে পায়, যেটা তার উপর হামলা করে দিলে তার ঘুম ভেঙে যায় সকালে। ঘুম ভাঙলে রান্নাঘরে এসে সে দেখতে পায় কর্মচারীটা সেখানে নেই। এদিকে বাইরে সেই অশুভ বৃষ্টি এখনও থামেনি, কিন্তু জঙ্গলের ভেতর থেকে কিসের একটা যেন আওয়াজ আসছে। থেভান এগিয়ে গেলে দেখতে পায় কর্মচারীটা কার জন্য যেন একটা কবর খুঁড়ছে। গতকাল রাতে মালিকের কাছে সে অসহনীয় হয়ে উঠছে শুনে তার মনে ভয় জাগে, কবরটা বোধহয় তার জন্যই খোঁড়া হচ্ছে। এদিকে কর্মচারী কোনো জবাব না দিয়ে তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালে সে সমস্ত কিছু ভুলে প্রাণপণে জঙ্গলের দিকে ছুটতে থাকে। কিন্তু কিছু দূর যেতেই ভয়ানক পেট ব্যথা শুরু হয় তার। বাংলো থেকে 10 কদম না এগোতেই থেভান রক্তবমি করে ফেলে। তখন সে আবার বাংলোতে ফিরে এসে তার মালিকের পায়ের কাছে এসে পড়ে। তখন মালিক বলে যদি আমার কাছ থেকে অনুমতি নিয়ে যেতে তাহলে তোমার রক্তবমি হতো না। তখন থেভান তাকে এখান থেকে যেতে দেওয়ার জন্য কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু মালিক তাকে যেতে দেওয়ার অনুমতি দেয় না। এরপর কর্মচারী তাকে সুস্থ করার জন্য কিছু ভেষজ ওষুধ খেতে দেয়। তখন কর্মচারী তাকে জিজ্ঞাসা করে তোমার কি মনে আছে কয়দিন আগে এসেছিলে? সে বলে হয়তো কিছুদিন হবে। তখন কর্মচারী তাকে আবার জিজ্ঞাসা করে কিছুদিন নাকি কয়েক মাস, কিন্তু সে কিছুই মনে করতে পারে না। তখন কর্মচারী বলে যাক বাদ দাও, তুমি কি নিজের নাম মনে করতে পারো? দেখা যায় থেভান নিজের নামও ভুলে গেছে। সে জিজ্ঞাসা করে তার সাথে কি হয়েছে। তখন কর্মচারী বলে শব্দ দিয়ে বোঝাতে পারবো না, কিন্তু দেখাতে পারবো, আমার সাথে এসো। কর্মচারী থেভানকে বাংলোর উপরের সেই কামরায় নিয়ে আসে, যেখানে এসে থেভান দেখতে পায় চাদর দিয়ে ঢাকা একটা লাশ পড়ে আছে। কর্মচারী লাশটা দেখে বলে আমাদের মতন এই লোকটাও এই বাংলোতে এসে ফেসে গিয়েছিল। সময়ের সাথে সাথে সে নিজের নাম এমনকি নিজের লক্ষ্য পর্যন্ত ভুলে গেছে। এই লোকটা হচ্ছে এই বাংলোর মালিক করুমানপট্টি, চোড্ডালানপট্টির সর্বশেষ বংশধর, যে ওই পিশাচটার বিনাশ করতে এসেছিল। এইটা দেখে থেভান যেন আকাশ থেকে পড়ে। সে বলে যদি এ পট্টি হয় তাহলে নিচে ওটাকে? কর্মচারী বলে অশরীরী পিশাচ, ভালো করে খেয়াল করলে দেখবে এটা কোনো মানুষ না, হাড় মাংসের শরীরটা কেবলই একটা ধোঁকা, ঈশ্বরের এক অস্বাভাবিক সৃষ্টি। নিজের চারপাশে এ এক অভেদ অদৃশ্য দুর্গ তৈরি করেছে। এই দুর্গের বন্দী সে নিজেই, আর মালিকও, আর আমরা এখানে ফেসে গেছি। আসল করুমানপট্টির লাশটা দাফন করে এসে কর্মচারী বলে এখান থেকে বাঁচার একটাই উপায় আছে। এই বাংলোতে সেই অশরীরী পিশাচের কামরার ঠিক নিচে একটা বন্ধ কামরায় এক অখণ্ড জ্বলন্ত প্রদীপ আছে, যেটাকে এই পিশাচ পাহারা দেয়। ওই প্রদীপটা আমাদের নেভাতে হবে। রাজগায়ক জিজ্ঞেস করে ওই কামরার চাবিটা কোথায়? কর্মচারী বলে চাবিটা হয়তো কোথাও হারিয়ে গেছে, অথবা জং ধরে নষ্ট হয়ে গেছে, কেউ জানে না চাবিটা কোথায়। তখন গায়ক বলে হয়তো একমাত্র ওই অশরীরী পিশাচটাই জানে চাবিটা কোথায় আছে। সেদিন তারা পরিকল্পনা করে আজ সন্ধ্যার খাবারে তারা ঘুম আসার ভেষজ ঔষধ মেলাবে। রাতে ওই পিশাচটা গভীর ঘুমে আচ্ছন্ন থাকলে তার শরীরে কোথাও চাবিটা আছে কিনা দেখতে হবে। পরদিন সকালে যখন রাঁধুনি সন্ধ্যার সেই বিশেষ খাবার প্রস্তুত করছে, তখন হঠাৎই তার পেছনে এসে দাঁড়িয়ে যায় সেই অশরীরী পিশাচ। পিছু ফিরতেই সে রাঁধুনির গলা চেপে ধরে তাকে উঁচু করে ফেলে আর জিজ্ঞাসা করে সেদিন কোন সাহসে সে রাজগায়ককে তার ভাণ্ডারের মদ খেতে দিয়েছে। তখন রাঁধুনি তার ভুল স্বীকার করে বলে মালিক আর কোনোদিন হবে না। তখন করুমানপট্টির রূপধারী সেই পিশাচ সময় নষ্ট না করে থেভানের জন্য তাকে কবর খুঁড়তে বলে চলে যায়। রাতে পিশাচটাকে গান শোনানোর পর থেভান বলে আমি জানি আপনি আমাকে এখানে শুধু গান শোনানোর জন্য আটকে রাখেননি। সৃষ্টিকর্তার উপর আমার বিশ্বাস ভেঙে দিয়ে
এখানে ধীরে ধীরে আমাকে হত্যা করে আনন্দ পেতে চান। এ সময় সেই অশরীরী এক অদ্ভুত হাসি দিয়ে বলে, মৃত্যু তো অনুগ্রহ, এরপরেই তো অনন্ত মুক্তি। থেভান বলে, আমি আপনার বাস্তবিক রূপটা দেখতে চাই। তখন সেই অশরীরী বলে, সেটার এখন সময় হয়নি, যাও আমার জন্য আরও মদ নিয়ে আসো। তখন রান্নাঘর থেকে আরও মদ আনতে গেলে থেভান হাতে করে একটা ছুরি নিয়ে আসে। এসে সে দেখে কডুমান পট্টিরূপী সেই অশরীরী ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। তখন আস্তে আস্তে পিশাচটার শরীরে সেই বন্ধ কামরার চাবিটা সে খুঁজতে থাকে। ঠিক এ সময়ে পিশাচটার ঘুম ভেঙে গেলে সে থেভানের গলা চেপে ধরে। তার রুহ শ্মশান নিতে গেলে ঠিক ওই সময় কর্মচারী সেই বন্ধ কামরায় প্রবেশ করে প্রদীপটা নিভিয়ে দেয়। আসলে রান্নাঘরে যখন কর্মচারীর গলা চেপে ধরেছিল পিশাচটা, তখনই ওর কোমর থেকে চাবিটা নিয়ে নেয় কর্মচারী। প্রদীপটা নেভানোর সাথে সাথে পুরো বাড়ির সমস্ত প্রদীপ নিভে যায়। এ সময় সেই বিশেষ যন্ত্র সাধনার কামরায় আসলে তারা চোডালানপট্টির সেই জাদুর বাক্স হাতে পায়, যেটা দেবী ভারাহি চোডালানপট্টির ওপর খুশি হয়ে তাকে দিয়েছিল। প্রদীপটা নিভেছে ঠিকই, কিন্তু অশরীরীটাকে এই বাক্সে বন্দি করতে না পারলে তারা যেখানেই চলে যাক না কেন তাদেরকে ঠিক খুঁজে বের করে হত্যা করবে এই অশরীরী। প্রদীপটা নেভানোর কারণে পিশাচটার শক্তি অনেকটাই কমে গেছে, আর এটাই একমাত্র সুযোগ পিশাচটাকে বাক্সে বন্দি করার। কর্মচারী থেভানকে সতর্ক করে বলে, পিশাচটা নিজেকে বাঁচাতে যে কোনো রকমের ছলনা করতে পারে, এমনকি মানসিক দিক দিয়েও আক্রমণ করবে। এ সময় নিজের লক্ষ্য ভুলে যাওয়া যাবে না। এ সময় আস্তে আস্তে পিশাচটা বেরিয়ে আসে আর কর্মচারীকে বলে, তুই একটা নিচু জাতিতে জন্মেছিস আর তুই আমাকে ধ্বংস করবি? তখন কর্মচারী বলে, আমার জন্ম কোনো নিচু জাতিতে হয়নি, আমার শরীরে কডুমান পট্টির রক্ত বইছে। পিশাচটা বলে, অসম্ভব, আমি ওর বংশের সবাইকে হত্যা করেছি, এমনকি মায়ের পেটের অনাগত শিশুকেও। তখন কর্মচারী বলে, হ্যাঁ এটা সত্য, কিন্তু কডুমান পট্টির তার দাসীর সাথেও একটা ছেলে ছিল, তোর মতো তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন পিশাচও সেটা টের পায়নি। পিশাচটা বলে, এক দাসীর ছেলের এত বড় স্পর্ধা? এই বলেই পিশাচটা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। কর্মচারী সরে গেলে রাজগায়ক সামনে পড়ে যায়। এ সময় এক মোক্ষম সুযোগ পেয়ে রাজগায়ক পিশাচটার পেটে ছুরি চালিয়ে দেয়। তখন পিশাচটা কর্মচারী আর রাজগায়কের মস্তিষ্ক নিয়ে খেলতে থাকে। তারা দুজনেই এক গোলক ধাঁধার মতন সরু ও সীমাহীন এক গলিতে আটকে যায়। রাজগায়ককে এই গলিতে একটা ছোট্ট কুটুরিতে আটকে ফেলে, চারিদিকে সিমেন্টের দেওয়াল। হঠাৎই কর্মচারীর সামনে পিশাচটা তার বাবা কডুমান পট্টির রূপ ধরে সামনে আসে, কিন্তু এতেও কর্মচারীকে বিভ্রান্ত করতে পারে না। তখন রাজগায়কও কোনোভাবে সেই সিমেন্টের কবর থেকে বেরিয়ে সেখানে চলে আসে। এ সময় কর্মচারী থেভানকে সেই জাদুর বাক্সটা খুলতে বলে। পিশাচটা তাকে বলে, এই বাক্স যদি তুমি খোলো তাহলে তুমি মারা যাবে, আর আমাকে বন্দি করার পর কর্মচারী তোমাকে হত্যা করবে। এই মিথ্যা কথা বলে পিশাচটা রাজগায়কের মধ্যে অবিশ্বাস তৈরি করে দেয়, আর এই সুযোগে পিশাচটা কর্মচারীর উপর হামলা করে দেয়। কর্মচারীকে প্রায় মেরেই ফেলবে, ঠিক এমন সময় রাজগায়ক ছুরি বসিয়ে দেয় পিশাচটার ঘাড়ে। মারাত্মকভাবে জখম হয়ে পিশাচটা আরও দুর্বল হয়ে পড়ে। এ সময় কর্মচারী পিশাচটার আঙুল থেকে একটা আংটি খুলে নেয়। মূলত আংটিটা যার কাছে থাকবে সেই এই পিশাচটার উপর মালিকানা পাবে। তখন পিশাচটা বলে, এই শক্তি গ্রহণ করার অধিকার তোমার নেই, তুমি ধ্বংস হও। এই কথা বলে পিশাচটা অভিশাপপাত করতে থাকে। অশরীরীর কোনো কথায় কান না দিয়ে কর্মচারী আগুন ধরিয়ে দেয় তার গায়ে, আর দেখতেই দেখতে রক্ত মাংসের সেই অশরীরীর ছলনাময়ী শরীরটা পুড়ে শেষ হয়ে যায়। আর সেই পুড়ে যাওয়া শরীরের ভেতর থেকেই বেরিয়ে আসে আসল পিশাচ। এ সময় কর্মচারী তার আসল উদ্দেশ্য প্রকাশ করে। এখানে ওই আংটির মাধ্যমে সে এই অশরীরী পিশাচটার উপর মালিকানা পেতে চায়, ঠিক যেমন করে তার পূর্বপুরুষ চোডালানপট্টি পেয়েছিল। এমন সময় রাজগায়ক আংটিটা পরতে কর্মচারীকে বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়, আর এক পর্যায়ে আংটিটা কর্মচারীর হাত থেকে পড়ে যায়। এরই মধ্যে চারিদিকে আগুন লেগে যাওয়ার কারণে বাংলোর গোপন কক্ষটার ছাদ ভেঙে পড়ে যায়। পরবর্তীতে দেখা যায় সেখান থেকে রাজগায়ক কোনোভাবে বের হয়ে এসেছে, আর আস্তে আস্তে সে জঙ্গলে প্রবেশ করে। এ সময় কোথাও থেকে সেই কর্মচারী বের হয়ে এসে রাজগায়কের ওপর হামলা করে দেয়। তার উপর বসে তাকে কয়েকটা ঘুষি মারতেই
হঠাৎ করে কি দেখে যেন সে পিছনে সরে যায়। তখন সে বলে, তোমার কানের বালিটা তোমার বাম কানে ছিল না? দেখা যায় আসলে রাজগায়ক সেখানেই মারা গিয়েছিল। আর তাদের ধস্তাধস্তির সময় আংটিটা পড়ে গেলে পিশাচ সেটা কুড়িয়ে নেয়। তখন কর্মচারী সেখান থেকে দৌড়ে পালিয়ে একটা পাহাড়ি ঝর্ণার সামনে আসলে সামনে কিছু পর্তুগিজ সৈন্য দেখে সে হাতে পাথর তুলে নেয়। আর পর্তুগিজ সৈন্য নির্দয়ভাবে গুলি করে তাকে সেখানেই হত্যা করে। আর এভাবেই কোডুমান পট্টির শেষ বংশধর পিশাচটার হাতে শেষমেশ মারা পড়ে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না কমেন্টে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো মুভি অথবা ওয়েব সিরিজ নিয়ে। আর পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো।